শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বুধবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলাতেই তোমাদের দাদা গিয়েছিল বাজারে, তো তারপর একটা বড় সাইজের মাছ নিয়ে এসেছে। এই মাছটা অনেকটা বড় ছিল, প্রায় 2 কেজি 750 মতো, প্রায় নয় একদমই 2 কেজি 750 মতো ওজন। তো মাছটা নিয়ে আসার পর আমি তো মাছটা আগেই ধুয়ে নেব, তো তার জন্য আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মাছটায় জানো তো অনেকটা পরিমাণে তেল ছিল, সঙ্গে একটু ডিমও ছিল। তো ডিমটা ভাবলাম আলাদা করে রাখবো, কারণ ডিমটা মেয়েদেরকে একটুখানি ডিমটা ভেজে দিলে তো সেটা ওরা খেতে পছন্দ করবে। আর সেই জন্য মাছটা থেকে ভাবছি ডিমটা আগে ছাড়িয়ে নেব, তারপর হচ্ছে মাছের তেলটা থেকে। আর অন্যান্য সময় তেলটা ফেলেও দেয়, কারণ যখন তেলটা ভালো থাকে না তখন ফেলে দেয়, আর যখন দেখে ভালো আছে তো সেই সময় তেলটা আমাদের নিয়ে নেওয়া হয়। আর সেই তেলটা না একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর এই যে দেখো মাছগুলো এখানে আমি এখন ভালো করে ধুয়ে নেব। অনেক সময় মাছ আনলে বাইরে ধুয়ে নিই, আবার অনেক সময় ঘরের মধ্যেও ধুয়ে নিই। তো মাঝে মধ্যে যখন যেরকম সময় সুযোগ হয় মাছটা বাইরে ধুলে বেশি ভালো হয়, কারণ ঘরের মধ্যে মাছ ধুলে না একটা কেমন আষ্টে গন্ধ ওঠে। তো ভাবলাম যে বাইরে প্রথমে ভেবেছিলাম বাইরেই ধুয়ে নেব, তারপর দেখলাম যে না না এখানেই ধুয়ে নিই, জলটা বেশ ভালোই পড়ছে। তো ভালো করে বেসিনটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেব, যার ফলে কিন্তু গন্ধটা খুব একটা উঠবে না। আর এই যে মাছ ধুচ্ছি যেই টাবটা, সেটাকে আমি আমার যে কাজের দিদি আসবে ওকে বলে দেব বেশ ভালো করে সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিতে। তো তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে, একটু আষ্টে গন্ধ উঠবে না। আর এমনিতেও মাছ রান্না করলেই রান্নাঘরের মধ্যে একটা আষ্টে গন্ধ ওঠে, সেটা কিছু করার থাকে না। তো যখন রান্না টান্না হয়ে যায় তারপর কিন্তু কিছুক্ষণ পর আবার সমস্ত গন্ধটা কেটে যায়। আর এই রান্নাঘরে যেহেতু বেশ অনেকগুলো জানালা আছে, তো সেখান দিয়ে গন্ধটা এমনি কেটে যাবে, তো সেটা কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। একবার ধুলে তো পুরো মাছটা পরিষ্কার হয় না, আমি একবার খুব ভালো করে ওই যে আঁশ সেগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিই। তারপর সেকেন্ড টাইম আমি আবারও ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে রাখি। তো প্রয়োজন মতো নুনটা মাখিয়ে রাখি, আর হলুদটা খুব একটা মাখাই না, যখন মাছটা ভাজি তখন হলুদটা মাখিয়ে নিই। এদিকে সমস্ত মাছটা ধুয়ে নিয়ে তারপর সবজি কেটে নিয়েছিলাম, সেগুলো রেডি করে রেখেছি। আর এখানে ময়দাটাও মেখে রেখেছি। বেশ কয়েকদিন ধরে ইন্দু লুচি খাবো বলছে, কিন্তু করে দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম ময়দাটা মেখে একবার রেডি করে রাখি। তো ময়দাটা রেডি করেই রেখেছি। এরপর হচ্ছে লুচিগুলো বেলে সঙ্গে সঙ্গে ওকে লুচিগুলো করে দেব। আর ময়দাটা বেশ অনেকক্ষণ আগেই মেখেছিলাম, তার কারণ হচ্ছে যখন ওরা ঘুমাচ্ছিল, এমনিতেও তো এখন ইন্দুসোনার স্কুল নেই, তো এখনও একটু বেশি ঘুমাচ্ছে, তার সঙ্গে হচ্ছে বিনিশোনাও ঘুমাচ্ছে। তো সেই হিসেবে আমার সমস্ত কাজ করতে সকাল টাইমটা খুব একটা অসুবিধা হয় না। এমনিতেও আমার বিনিশোনা সকালের দিকটা একটু বেশি ঘুমায়, আর ইন্দুও যেহেতু ঘুমাচ্ছে তো সেহেতু খুব একটা অসুবিধা হচ্ছে না।
তো যাই হোক, এখানে ভাবলাম কয়েকটা লুচি আগে বেলে নিই, আর ওদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আগে লুচিগুলো ভেজে নিয়ে তারপর জলখাবারটা ওদেরকে খেতে দিয়ে দেব। তারপর হচ্ছে নিজেও জলখাবার খাবো, আর হচ্ছে তার আগে স্নান টান সেরে পুজো করতে হবে। তারপর হচ্ছে আমি রান্না বসাবো। অনেক অনেক সময় হয়, মানে আমি সকালবেলাতেই উঠে যেহেতু নাইটিটা চেঞ্জ করে নিই, তো অনেক সময় কি করি যে নাইটি মানে চেঞ্জ করে নেওয়ার পর আমি সমস্ত রান্না করে নিয়ে তারপর হয়তো আমি ঠাকুরের পুজো মানে না, রান্না করে নিয়ে তখন আমি খেয়ে নিই মুড়ি, যেটা খাওয়ার জলখাবারে, তো সেটা খেয়ে নিই। আর তারপর বেলার দিকে একটু বেলাতে রান্না টান্না হয়ে গেলে তারপর স্নান টান সেরে তারপর পুজো করি। আসলে কি বলো তো, খিদে পেটে নিয়ে না কখনোই ঠাকুরকে ডাকা কিন্তু সম্ভব নয়। যদি খিদে পেয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় খেয়ে নেওয়াটাই ভালো। কিন্তু বৃহস্পতিবার দিন চেষ্টা করি যে একদম রান্না টান্না মানে তার আগে আমি ঠাকুরকে আগে খেতে দিয়ে দেব, তারপর রান্না করব। সেক্ষেত্রে আমার খেতেও খুব একটা দেরি হবে না, আর কি ওই মানে খিদে পেটেও বসে থাকতে হবে না। আর খিদে পেটে যতই ঠাকুরকে ডাকো না কেন, মানে তুমি তো ডাকতেই পারবে না। আমার ক্ষেত্রে এটাই আমি বলছি যে আমার যখন প্রচণ্ড খিদে পাবে, আমি কখনোই কিন্তু ঠাকুরকে মন দিয়ে ডাকতে পারবো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর ওই ঠাকুরকে পুজো করাই ভালো, আর নয়তো খুব সকালে উঠে ঠাকুরকে পুজো করে নেওয়াই ভালো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু জলখাবারের লুচিগুলো বেশ হয়ে গেছে, আর অনেকগুলো লুচি এখানে ভেজে নিয়েছি। লুচিগুলো কিন্তু আজকে বেশ ফুলকো ফুলকো হয়েছে। তোমাদেরকে তো আগেও বলেছি, লুচি বা রুটি যখনই ফুলবে না কেন তখন কিন্তু যে রান্না করবে তার কিন্তু মনের মধ্যে সত্যি ভীষণ একটা আনন্দ হয়। তো যাই হোক, আর পাশে হচ্ছে আমি একটু ঘুগনি করেছিলাম। আসলে ঘুগনির কলাইটা কালকেই রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা করে নিয়েছি। আর হচ্ছে লুচিটা, যেহেতু ঘুগনির সঙ্গে লুচি খেতে আমার মেয়েরা পছন্দ করে, সেজন্য করেছি। অনেক সময় হয় কি যে বিনিশোনাকে সকালবেলা ঘুম থেকে উঠে লুচিটা দিতে একটু ভয় লাগে, যদি অম্বল করে যায়। তো হয় ওকে একটুখানি, ওকে তো ঘুমের মধ্যে দুধটা খাওয়াই, তো মাঝখানে হয়তো মানে ঘুম থেকে ওঠার পরে একটুখানি চিড়ে দুধ কলা খাইয়ে দিলাম, তো তারপর হয়তো একটা লুচি নিয়ে খেলো। তবে ও খুব একটা তরকারি এসব দিয়ে লুচি খেতে পছন্দ করে না, ও শুধু লুচিটাই ভালোবাসে, তো সেরকমই খায়। এদিকে ঘুগনিটা হয়ে গেছিলো, তবে ঘুগনিটা একটু কমই হয়ে গেছে, মানে কম হয়ে গেছে বলতে আমার দেওয়া হয়ে গেছে সবাইকে, তারপর ঘুগনিটা তোমাদেরকে দেখিয়েছি। আমার দুই মেয়েকে দিয়েছি, ওর বাবা এসেছিলো তাকে দিয়েছি, তো তারপর ঘুগনিটা যতটুকু ছিল সেটুকু দেখিয়েছিলাম। আর ওই প্লেটটা আমার হাজব্যান্ডের সাজিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপর এখানে হচ্ছে আমি রান্নাবান্নার মানে একদম রেডি করে নিয়েছিলাম যে কি রান্না করব, আর সেটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো ওই অফ ক্যামেরাতে কিছুটা তরকারি আমি করে নিয়েছি, যেটা হচ্ছে একটা ডাঁটা, আলু, বেগুন, সেই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। তোমরা তো কাল দেখিয়েছো যে শ্বশুরবাড়ি থেকে ডাঁটা পাঠিয়েছিল, আর সেটা হচ্ছে আমি মানে খুব ভালো করে ছুলে সুন্দর করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে একটুখানি আজকে তরকারি করেছি। আর এখন ওই তরকারিটা একটুখানি হচ্ছে ফোড়ন দিয়ে দেব। ওই একটু 5 ফোড়ন দিলাম, আর তারপর হচ্ছে একটু বড়ি দিয়েছি, অল্প একটু বড়ি দিয়েছি, কারণ বাড়িতে আমাদের বড়ি কেউই খায় না, আমি একমাত্র খাই, তো সেই জন্য আমার জন্যই বড়িটা ভাজতে দিয়েছি। এর মধ্যে থেকে যে কটা বড়ি থাকবে, মানে আমি যদি ধরো বড়ি ভেজে তুলে রাখি আগে দিয়ে, তাহলে আমি সব বড়িগুলোকে শুধুতেই খেয়ে নিয়ে শেষ করে দেবো। তো সে কারণে করলাম কি, কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর দিতে ভুলে গেছি। তো যাই হোক, একটু 5 ফোড়ন দিয়েছি, আর দেওয়ার পর হচ্ছে বড়িটা দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে যে তরকারিটা আমি বানিয়ে রেখেছি, এই তরকারিটা দিয়ে বেশ ভালো করে ছুঁকে দেব। আর হচ্ছে এই তরকারিটার মধ্যে দিয়েছি ডাঁটা, আলু, বেগুন, তারপর ছিল পেঁপে, তো সেই সমস্ত কিছু, যদি গাজর থাকে গাজর দিতে পারো, তারপর শিম, সমস্ত কিছুই দেওয়া যেতে পারে, দিয়ে একটা ঝোল। আর খুব ভালো লাগে ঝোলটা খেতে, এই মেনলি এই সময়টাতে এই ঝোলটা ভীষণ উপকার, আর খেতেও বেশ ভালো লাগে। কারণ ডাঁটাটা না অনেক কিছুভাবে রান্না যে ডাঁটাটা করা যায় সেটা বলবো না, ওই হয়তো একটু পোস্ত করে খেলাম বা এই ঝোলটা এরকম করে। আবার আমার শ্বশুরবাড়িতে করে জানো তো, যে ডাঁটা দিয়ে একটা ঝাল করে, মানে শুধু ডাঁটার একটা সর্ষে বাটা দিয়ে একটা ভাজা ভাজা মতো ঝাল, তো সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে ওটা খেতে।
তো ওটা শুধু ভাত, মানে ভাতের সঙ্গে না, ওটা শুধু মুখে বসে বসে খেতে হবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে সবজি দিয়ে যে ঝোলটা বানিয়েছিলাম সেটা মোটামুটি ছুঁকে দিয়েছি, হয়ে গেছে। একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু কম লাগছিল, মানে মিষ্টি দিইনি তখন, শুধু নুনটা দিয়ে বানিয়েছিলাম। আর এই ঝোলটাতে না খোসা সমেত, মানে আলুর যে খোসা থাকে সেই খোসা সমেত রান্না করলে বেশি ভালো লাগে ওই আলুটা খেতে। তো মোটামুটি দেখো হয়ে গেছে। এরপর হচ্ছে আমার একটা ভাজা মশলা, আমি যেটা বাড়িতে বানিয়ে রাখি, তো সেইটা আমি দিয়ে দেবো এতে। ভাজা মশলার মধ্যে আমি দিই সবসময় 5 ফোড়ন, সর্ষে, অল্প একটু পোস্ত আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এই সমস্তটা একটু হালকা কাঠখোলা একটু নাড়িয়ে নিয়ে তো সেটা একটা মশলার গুঁড়ো করে রেখে দেবে। তো সেইটা প্রত্যেকটা এই শুক্তোর মশলা হোক, মানে শুক্তোর মশলা মেনলি এটা বলে, তো এই তরকারিগুলোতে দিয়ে দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি শুক্তো করি বা এরকম ডাঁটার তরকারি করি, ঝোল করি, যাই করি না কেন, ওই মশলা একটু করে দিয়ে দিলে না খুব, মানে মশলাটার একটা অন্যরকম, মশলাটা দেওয়ার পর একটা অন্যরকম স্বাদ হয়ে যায় তরকারিটার, আর সঙ্গে দেখতেও হয়ে যায় একটা অন্যরকম। যাই হোক, এই যে দেখো এখানে বেশ সুন্দর কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, মেনলি আমি, আমার হাজব্যান্ড তো খাই, আমার মেয়েরাও কিন্তু খায়, ওরা সমস্ত জিনিসটাই খায়। ছোট্ট থেকে আমি ওদেরকে সেই জিনিসটাই অভ্যাস করেছি, যে প্রত্যেকটা জিনিসই ওদেরকে খাওয়াতে অভ্যাস করিয়েছি। যাই হোক, অনেক বক বক করে ফেললাম, আর রান্নাও টুকটাক করে হয়ে গেছে। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছটা ভাজবো। যে মাছটা আমি মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছটা এখন এখানে ভেজে নেব। তবে মাছটা খুব একটা বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর সেই মাছটা দিয়ে আমি দই মাছ বানাবো। আমার বিনিশোনা বাড়িতে যখনই মাছ আসুক না কেন, বা যখনই মাছ রান্না হোক কেন, ওর একটাই কথা হচ্ছে দই মাছ খাবে ও। ওর জন্মদিনে আমি ওকে দই মাছ বানিয়ে দিয়েছিলাম, তো সেই হিসেবে ওর দই মাছটা ভীষণ ভালো লাগে। তো ছোট বড় যাই মাছ আসুক না কেন, ও শুধু বলবে মা একটু দই দিয়ে করবে। তো সেজন্য ভাবলাম আজকে যখন টাটকা মাছ এসেছে, বেশ ভালো মাছটা, তো সেটা একটু দই দিয়ে বানাই, ভালো লাগবে। তো সেই জন্য দই মাছটা করব। আর দই মাছের রেসিপি আমি আগের দিনেও তোমাদেরকে শেয়ার করব বলে করে উঠতে পারিনি। আজকেও তোমাদের সঙ্গে সেই জিনিসটাই হয়েছে। কারণ কি, কারণটা হচ্ছে একটাই, যে আমাদের এই যে কারেন্ট অফ হয়ে গিয়েছিল। তো জানি না এই রেসিপিটার মধ্যে কি এমন হয়েছে, যতবারই শেয়ার করতে চেষ্টা করি ততবারই কারেন্ট অফ হয়ে যায়। একদম শেষে যখন দইটা দিয়ে নামাচ্ছি তখন কারেন্টটা এসেছে। তো কি আর বলবো বলো, তো তোমরা দেখতেই পেলে যে মাছ ভাজতে ভাজতে কারেন্ট অফ হয়ে গেছিলো। মেনলি আমি এটা যেরকমভাবে করি সেটা হচ্ছে, পেঁয়াজটা আমি একটুখানি গ্রেট করে নিই। তো সেই পেঁয়াজটা গ্রেট করে তেলে হালকা মাছগুলো ভেজে নিয়ে সেই তেলেতেই আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিই, মানে এলাচ আর লবঙ্গ, সেটা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে হালকা করে সেখানে একটু অল্প একটু আদা বাটা দিয়ে সেটা নিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিই। দেওয়ার পর জল দিয়ে মাছটা একটু ফোটে, শেষে নামানোর আগে দইটা দিয়ে দিই। এইভাবেই করি। তো যাই হোক, দুপুরে খাওয়ার পর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা, না সন্ধেবেলা। আমরা বেরিয়েছিলাম একটু বাজারে, যেহেতু গ্রীষ্মকাল পড়তে শুরু করেছে, আর হচ্ছে আমরা সেজন্য একটু গরমের জন্য শপিং করতে গিয়েছিলাম। মানে কয়েকদিন ধরেই ইন্দুর জন্য কয়েকটা গেঞ্জি আর কয়েকটা বারমুডা এসব কেনার জন্য প্ল্যান হয়েছে, বিনির ইন্দুর দুজনেরই। তো সেগুলোই কিনতে গিয়েছিলাম ভিমার্টেতে। আর ভিমার্টে না প্রচুর কালেকশন এসেছে, তোমরা অবশ্যই যেতে পারো। আমরা এটা বর্ধমানে ভিমার্টে গিয়েছিলাম, তো আমরা বেশ কয়েকগুলো জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরের দিনেতে। আর হচ্ছে আমরা মেনলি আমাদের বাজার করা হচ্ছে, যেহেতু গ্রীষ্মকাল পড়ছে সেই জন্য বাজার করা তো বটেই, তার সঙ্গে হচ্ছে আমরা বেশ কয়েকদিন পর আমরা একটু বেড়াতে যাব, তো তার জন্য আমরা এখানে বেশ কিছু শপিং করেছি। তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভাবছি কয়েকদিন ধরেই শেয়ার করব কিন্তু করা হয়ে উঠছে না। তো ফাইনালি আজ তোমাদের সঙ্গে বলছি যে আমরা বেশ কয়েকদিন পর বেড়াতে যাব। তবে কোথায় যাব সেটা আজকে বলছি না, সেটা 2 দিন পর জানাবো। যখন তোমাদের সঙ্গে যে ড্রেসগুলো শেয়ার করব তখন বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, এখানে মোটামুটি আমার হাজব্যান্ড বিল করছিল আর আমরা একটু ভিডিও করছিলাম, এসব করছিলাম। তো রান্নাবান্না করে এসেছি আমি, তারপর বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজকে বেশ অনেকগুলো জিনিস কেনা হয়েছে। আর ওই যে বললাম ভিমার্টে প্রচুর কালেকশন এসেছে, এটা হচ্ছে নিচের কাউন্টার, একদম ওই ছেলেদের জেন্টস কাউন্টার। তো সেখানেও প্রচুর জিনিস ছিল, ভ্যারাইটি। অতটা তোমাদেরকে ঘুরে হয়তো দেখাতে পারিনি, বাট প্রচুর কালেকশন এসেছে।
আর বিনিশোনা এখানে ভীষণ ছটফট করছিল, সেই জন্যই কিছু দেখাতে পারিনি। ও এতটা দুষ্টুমি করছে, এদিক ওদিক ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিল সেই কারণে। তো চলো, মোটামুটি আমাদের শপিং শেষ, ওর জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর বিলও হয়ে গেছে, বিল দেওয়া পয়সা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা বাড়ি যাব। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও যাচ্ছে, ইন্দু যাচ্ছে আমার ভাইয়ের গাড়িতে, আর আমরা 3 জনে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ।